মাননীয়া সায়নী ঘোষ মহাশয়া, তিনি হচ্ছেন আমাদের রাজ্যের যে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আপামর মানুষ। তিনি, যেটা আমরা সকলে জানি, যে অভিনয় জগৎ থেকে এসছেন। তিনি প্রথম একটি বিধানসভা নির্বাচনে হেরেছিলেন, কিন্তু তার পরবর্তী তার আদম্য জেদ, আদম্য সাহস এবং আদম্য পরিকাঠামো এবং পরিচালক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, যেভাবে তিনি যাদবপুর কেন্দ্রটিকে নিজের হাতের তালুর মতো প্রথমে চিনে নিয়ে প্রতিকটা জায়গায় সঠিকভাবে এবং তার যারা অনুগামী অর্থাৎ যুব নেতা যারা, তাদেরকে দিয়ে যেভাবে এই লোকসভাটিকে তিনি সংঘবদ্ধ করে আজকে বিভিন্ন নেতৃত্বদের যে উদ্যোগ, তিনি বিভিন্ন রকম চেষ্টা, লড়াই সব কিছুর মধ্যে দিয়ে তিনি কিন্তু আজকে 2.5 লক্ষ ভোটে জিতে দেখিয়ে দিয়েছেন। এর আগে একটি সমীক্ষায় আমি বলেছিলাম, যেমন এক্সিট পোল যেরকম মিথ্যে বলে, তেমন আমাদের সমীক্ষাও তো কিছু সময় ভুল হয়ে যায়। যেটা আমি 5 লক্ষ বলেছিলাম, সেটা দেখা গেছে যে কোনো রকম তার কোনো ভুল ত্রুটি দলের বিষয় আশয়ের ভিত্তিতে তার ফলপ্রসূ হিসাবে আমরা 2.5 লক্ষ ভোটে আমাদের এই তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হয়েছে। আমি ফলাফলের কথা আপনি বললেন, আমি যদি বিধানসভা ভিত্তিক ফলাফলের ব্যাপারে আসি, সোনারপুর দক্ষিণের ফলাফল নিয়ে আপনি কি বলবেন? দেখুন, সোনারপুর দক্ষিণ নিয়ে আমাদের মধ্যে সকলের একটা ধারণা রয়েছে। দীর্ঘকালীন যাবৎ, দীর্ঘ সময় যাবৎ, দীর্ঘদিন যাবৎ এখানে একটি গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, গোষ্ঠীদ্বন্দ্ব বলতে এটা দলীয় আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা ভাবতে পারেন, কিন্তু এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলতে বোঝায় সম্পূর্ণভাবে, আমার রাজনৈতিক উপলব্ধিতে যা বুঝি, যেটা সম্পূর্ণভাবে ইগোর লড়াই। প্রত্যেকের মধ্যে যদি সংঘবদ্ধ করে বা ইগোর লড়াইটা যদি নিজেদের মধ্যে মিটে যায়, বা নিজেদের মধ্যে যে বিষয়টা হয়েছে বা যাই হয়ে থাক, একটা ভুল ত্রুটি, ক্ষোভ বিক্ষোভ যে কোনো দলের মধ্যে থাকে, একটা দল অর্থাৎ একটা সংগঠনের মধ্যে 1000, 1500, 2000, 5000, 10,000 মানুষ থাকতে পারে। তবে সেই জায়গার মধ্যে নিজেদের ভুল ত্রুটিগুলো নিজেদের মধ্যে মেনে নিয়ে, বুঝে নিয়ে সমস্তটা কিন্তু নিজেরা একসাথে চলার যদি করা যায়, তাহলে এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় আমার সমীক্ষা অনুযায়ী এই 5 লাখ ভোটের মার্জিন। আপনি ফলাফলের কথা বললেন, সাফল্য ব্যর্থতার কথা বললেন। আপনি একজন ছাত্র নেতা, রাজপুর টাউনের ছাত্র নেতা। ভোটের ফলাফল দেখে কি মনে হচ্ছে যে ভোট পরিচালনার ক্ষেত্রে ছাত্র সংগঠন তৃণমূলের কতটা সফল হয়েছে বা কতটা ব্যর্থ হয়েছে? দেখুন, আগে এই সোনারপুর দক্ষিণ বিধানসভার সোনারপুর টাউন বলুন কিংবা রাজপুর টাউন বলুন, আমি দেখেছি 2017 সাল থেকে এই তৃণমূল ছাত্র পরিষদটা করছি। যেই নেতৃত্বদের দেখেছি, তারা হয়তো কেউ রাজ্য যুব পদে চলে গেছে, কেউ হয়তো জেলার ছাত্র রাজনীতিতে রয়েছে, অন্য বা অনেকে তাদের আর দেখা যাচ্ছে না। তাদের একটা যেটা উদ্যোগ বা তাদের যেটা হচ্ছে উদ্যম, সেই উদ্যমটা কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো তৃণমূল কংগ্রেসের যারা উচ্চ নেতৃত্ব, অর্থাৎ আমাদের বিভিন্ন ওয়ার্ডে যারা পৌরমাতা রয়েছেন, পৌরপিতা রয়েছেন, কিংবা যারা ওয়ার্ড সভাপতি রয়েছেন, প্রত্যেকেরই এই ছাত্রদের বিষয়টা কিংবা যুবদের বিষয়টা কিন্তু দেখা উচিত। এবং লকডাউন
যেটা ভিত্তি জেলার থেকে কমিটিটা পূর্ণাঙ্গ কমিটিটা তৈরি করে দেওয়াটা কিন্তু অত্যন্ত আবশ্যক। কারণ আমরা যখন ছাত্র রাজনীতি করতাম বা যাদের দেখেছি ছাত্র রাজনীতিটা আমাদের সামনে নিয়ে এসে করিয়েছে, তাদের দেখেছি তারা ছাত্র রাজনীতিটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে ধরত। যে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে একটা আমাদের ছাত্র রাজনীতিটা হচ্ছে একটা ভোট ব্যাংক। কারণ দেখবেন যে ছাত্র রাজনীতি কলেজ থেকে শুরু হোক কিংবা স্কুল থেকে শুরু হোক, যেখান থেকেই শুরু হোক, আমরা যারা ছাত্র রাজনীতিটা করি বা ছাত্র সংগঠনের নেতৃত্বটা দিই, তারা, আমি যেমন সোনার হরিনাবি স্কুলে যখন পড়াশুনো করেছে, একটা প্রবল বিপুল পরিমাণে এলাকার সকলে জানে একটা প্রবল বিপুল পরিমাণে ছাত্র সংগঠন কিংবা আশেপাশে যে কটি স্কুল আছে, বাংলা স্কুল বলুন, জগদ্দল বলুন, এই যে এই স্কুলগুলোতে কিংবা আপনারা চলে যান মালঞ্চর রত্নেশ্বরের স্কুলে, এটা প্রবল পরিমাণে, কিংবা গোবিন্দপুর স্কুলে এটা প্রবল পরিমাণে একটা ছাত্র সংগঠনের একটা হিড়িক নেমে গেছিলো। যেই হিড়িকটা কিন্তু এই রাজপুরে একটা বড় প্রভাব নিয়েছিল 2018, 19, 20, 21 ছাত্র যুবর আন্দোলনে। দীর্ঘদিন 2021-এর পর থেকে দীর্ঘদিনের এই ছাত্র আন্দোলনটাকে যেন স্থগিত করে দেওয়া হচ্ছে, কিংবা কোনোভাবে ছাত্ররা সেই উদ্যমটা, সেই উদ্যোগটা, সেই লড়াইটা, সেই শক্তিটা হারিয়ে ফেলছে। সেক্ষেত্রে কি যোগ্য নেতৃত্বের অভাব বলছেন আপনি? না, সেক্ষেত্রে যোগ্য নেতৃত্বের অভাবের থেকে বড় কথা, এটা লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা ওয়ার্কশপ ছাত্র রাজনীতিটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে ধরত। যে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে একটা আমাদের ছাত্র রাজনীতিটা হচ্ছে একটা ভোট ব্যাংক। কারণ দেখবেন যে ছাত্র রাজনীতি কলেজ থেকে শুরু হোক কিংবা স্কুল থেকে শুরু হোক, যেখান থেকেই শুরু হোক, আমরা যারা ছাত্র রাজনীতিটা করি বা ছাত্র সংগঠনের নেতৃত্বটা দিই, তারা, আমি যেমন সোনার হরিনাবি স্কুলে যখন পড়াশুনো করেছে, একটা প্রবল বিপুল পরিমাণে এলাকার সকলে জানে একটা প্রবল বিপুল পরিমাণে ছাত্র সংগঠন কিংবা আশেপাশে যে কটি স্কুল আছে, বাংলা স্কুল বলুন, জগদ্দল বলুন, এই যে এই স্কুলগুলোতে, কিংবা আপনারা চলে যান মালঞ্চর রত্নেশ্বরের স্কুলে, এটা প্রবল পরিমাণে, কিংবা গোবিন্দপুর স্কুলে এটা প্রবল পরিমাণে একটা ছাত্র সংগঠনের একটা হিড়িক নেমে গেছিলো। যেই হিড়িকটা কিন্তু এই রাজপুরে একটা বড় প্রভাব নিয়েছিল 2018, 19, 20, 21 ছাত্র যুবর আন্দোলনে। দীর্ঘদিন 2021-এর পর থেকে দীর্ঘদিনের এই ছাত্র আন্দোলনটাকে যেন স্থগিত করে দেওয়া হচ্ছে, কিংবা কোনোভাবে ছাত্ররা সেই উদ্যমটা, সেই উদ্যোগটা, সেই লড়াইটা, সেই শক্তিটা হারিয়ে ফেলছে। সেক্ষেত্রে কি যোগ্য নেতৃত্বের অভাব বলছেন আপনি? না, সেক্ষেত্রে যোগ্য নেতৃত্বের অভাবের থেকে বড় কথা, এটা লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা ওয়ার্কশপে তাদের দায়িত্ব নিয়ে বিষয়টা দেখতে হবে। কারণ যোগ্য নেতৃত্ব বলে কিছু হয় না, যোগ্য নেতৃত্ব বলে কিছু হয় না। দল যদি কাজ করার সুযোগ করে দেয়, মানে যারা উচ্চ নেতৃত্ব, সে যোগ্য নেতৃত্ব, সে যে নেতৃত্বই থাকুক, তাকে যদি কাজ করার সুযোগ করে দেওয়া হয়, কিংবা তাকে যদি সিনিয়র নেতৃত্বরা সঠিক দিশা, সঠিক কথা বলে, সঠিক পথ দেখিয়ে, সঠিকভাবে কমিটিটা কিভাবে সেটা পূর্ণাঙ্গ রূপে মেলাতে হবে ব্লক, টাউন কিংবা ওয়ার্ডে, সেটা সম্পূর্ণভাবে উচ্চ নেতৃত্বের উপরে আবেদন থাকলো যে আপনারা দয়া করে বিষয়টিকে দেখুন। এতে দেখবেন আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল বা আমাদের ছাত্র নেতাদের যে স্ট্র্যাটেজিটা ছিল, সেই স্ট্র্যাটেজিটা ছিল অনেকটা, আমি বিপ্লব শীলের নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি, সোমনাথ বণিকের নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি, তোতন ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি। এরা এখন অনেকে, কেউ জেলায় রয়েছে, কেউ প্রাক্তন রাজপুর টাউন সভাপতি, কেউ রাজ্য যুবর বর্তমান সম্পাদক। কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে আমরা যত সংখ্যক ছেলে আমাদের মধ্যে টানতে, ইভেন কলেজেও আমাদের একই নীতি থাকে যে আমরা যত সংখ্যক ছেলে আমাদের মধ্যে টানতে পারবো, তত সংখ্যক বাড়িগুলোতে সেই ভোটটা প্রচার হবে। কারণ ছেলেরা যখন বাড়িতে গিয়ে বলবে যে মা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, হ্যানা ত্যানা, টোটালটা, যেখানে গ্রাম বাংলায় উন্নয়নগুলো গিয়ে হয়তো মানুষের কানে অবধি পৌঁছায়নি, সেখানে পৌঁছে যাক বাড়ির ছেলে মেয়েদের মাধ্যমে। বিভিন্ন স্কিম যেগুলো পড়াশোনার জন্য, সেগুলো ছাত্ররা জানুক, ছাত্ররা আমাদের কাছ থেকে বুঝুক এবং ছাত্ররা এগিয়ে। আমরা আবারও যদি ভোটের কথায় ফিরে আসি, ভোট পরবর্তী হিংসা, এইটার ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, ভোট পরবর্তী হিংসা,
আমাদের তৃণমূল কংগ্রেস দল এখন বিধানসভায়, পঞ্চায়েতে, পৌরসভায়, লোকসভায় সর্বত্র জুড়ে ক্ষমতায় রয়েছে। তাহলে আপনারা একবার ভাবুন তো, বিরোধীরা যে কথা বলছে, যে কটাক্ষ করছে যে আমাদের তৃণমূল কংগ্রেস দল যে ভোট পরবর্তী হিংসা চালাচ্ছে এই সোনারপুর দক্ষিণ বিধানসভায়, যাদবপুর, আদতে এগুলো সব মিথ্যা কুপ্রচার। কারণ এখানে অবাধ নির্বাচন হয়েছে, কোনো ছাপ্পা রিগিং থেকে শুরু করে এই যাদবপুরে আপনি কোথাও দেখাতে পারবেন না যে কোনো হিংসার জায়গা বা হিংসা। সেন্ট্রাল ফোর্স বিজেপির আন্ডারে, বিজেপি ভোটটাকে এতগুলো দফায় করিয়েছে, তারপরেও তারা বলছে তারা নাকি অত্যাচারিত, তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। এই সমস্ত কিচ্ছু হচ্ছে না। আমাদের তৃণমূল কংগ্রেস দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2011 সালে যখন তিনি ক্ষমতায় এসেন, বলেছিলেন যে বদলা নয় বদল চাই। আমরা রাজনীতিতে বিশ্বাসী। আমরা এখনও জিতে, এই লোকসভা জিতে এখনও একটি বিজেপির বাড়ি ভাঙিনি, গাড়ি ভাঙিনি, তাদের ছুঁয়নি এবং কুকথাও বলি। আমরা এই জায়গা থেকে যতটা তৎপর, রাজনৈতিক সৌজন্যতামূলক হয়তো বিজেপি সিপিএম রাখতে পারে না, কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে খুব ভালোভাবে মেনটেন করতে জানে। আপনাকে চট করে একটা র্যাপিড ফায়ার রাউন্ড যদি আমি করি, যে প্রিয় নেত্রীকে সায়নী ঘোষ নাকি অরুন্ধতী মৈত্র, লাভলি? দেখুন, দুজনেই, আমি আপনাকে প্রথমেই বলেছি, আমাদের সায়নীজি, যেটা তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এসছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমাদের লাভলিদিও ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এসছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তাদের এই অভিনয় জগৎ থেকে তারা দূরে সরে এসে তাদের সংসার, আমাদের মানে যিনি এমএলএ বিধায়িকা, তার বাচ্চা মেয়ে রয়েছে, তার স্বামী রয়েছে, সমস্তটা ফেলে এসে তিনি প্রতিটা সময় নির্বাচনে আমি দেখেছি রাজপুর টাউনের কার্যালয়ে বসে থাকতে, কিংবা সোনারপুরের আম্বেদকর ভবনে বসে থাকতে। তার সমস্তটা তিনি গল্প করেন বিভিন্ন নেতৃত্বের সাথে, কিংবা আমিও শুনেছি বিভিন্ন সময় যে তার মেয়েকে তিনি ফেলে আসেন, সময় দিতে পারেন না। সমস্তটার মধ্যে থেকে এই যে অক্লান্ত পরিশ্রম, এই যে রোদের মধ্যে বেরোনো, আমরা সাধারণ মানুষ যারা এই রোদের মধ্যে বেরিয়ে মানে নিজেদেরকে মানে ঘরের মধ্যে বসে মানে একটা অবস্থার শিকার হয়ে নিজেদেরকে মনে করি, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা এই অভিনয় জগৎ থেকে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে তাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সর্বত্র মানুষের জন্য মমতা ব্যানার্জির উন্নয়নগুলোকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন জায়গায় এই সোনারপুর দক্ষিণ বিধানসভা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং সায়নীদিও যেরকমভাবে রাজ্য জুড়ে ঘুরে ফেলেছেন, তিনি যাদবপুর তিনি হাতের তালুর মতো চিনে গেছেন। পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার লোকসভা। আশা করি অভিষেক ব্যানার্জির সান্নিধ্যে সায়নী ঘোষ এই যাদবপুরটাকে একদম পুরো নিজের হাতের তালুর মতো করে সুন্দর করে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে বাস্তবায়িত করবেন এবং যাদবপুর জুড়ে এই ছাত্র যুবদের মধ্যে দিয়ে, এই ছাত্র যুবদের আন্দোলনের মধ্যে দিয়ে জোড়া ফুল ফুটিয়ে তুলবেন সমগ্র যাদবপুর লোকসভা জুড়ে। আদর্শের দিকটা যদি বলি, মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি? দেখুন, এটা একটা কথাই উত্তর, মমতা ব্যানার্জির আদর্শে, অভিষেক ব্যানার্জিতে আমরা সর্বসময় আদর্শিত, এই বলে